অভিযোগ অভিযোগ, কোথাও বা প্রতিশ্রুতি, কোথাও বা গণতন্ত্র পুনরুদ্ধার, সমস্ত কিছু নিয়ে একেবারে জমজমাট রাজ্য রাজনীতি। আর এই জমজমাট আবহের মধ্যেই আমরা কুরুক্ষেত্র নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। প্রতিমাদি, স্বাগত আপনাকে। নমস্কার। প্রথমে যে বিষয়টা আপনার কাছ থেকে জানবো, প্রায় 32 বছর ধরে প্রত্যক্ষ পরোক্ষ রাজনীতির সঙ্গে আপনি যুক্ত রয়েছেন। এইবার 2023 নির্বাচন কিভাবে দেখছেন আপনি? প্রথমত নতুন একটা বিষয় কুরুক্ষেত্র যেটা আপনারা শুরু করেছেন, তার জন্য আপনাদেরকে সবাইকে সাধুবাদ জানাই। আর দ্বিতীয়ত যেটা প্রত্যক্ষ এবং পরোক্ষ, আমি পরোক্ষ রাজনীতি করিনি, প্রত্যক্ষই করছি, লোকের সঙ্গে থাকার চেষ্টা করছি। তো এবার 2023 16ই ফেব্রুয়ারি টাইমলাইন ঠিক হয়ে গেছে, সেটার অপেক্ষায় আমরা ছিলাম। রাজ্যের মানুষও সেই অপেক্ষা রয়েছে। দ্বিতীয়বার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকারটা আবার বসানোর জন্য মানুষ প্রস্তুত রয়েছে। 16ই ফেব্রুয়ারি আসছে দিন, আবার পুনরায় ইতিহাসের পুনরাবৃত্তি হবে। 2018 সালে নির্বাচনটা ছিল জনতার স্বতঃস্ফূর্ত উৎসাহ, উদ্দীপনা এবং কমিউনিস্টের যে একটা সন্ত্রাসের সরকার ছিল সেটাকে উৎখাত করা জনতার নির্বাচন ছিল। আর এই বছরের যে মুক্তির নির্বাচন ছিল, এই বছরের নির্বাচনটা হচ্ছে আমরা মুক্তি পেয়েছি সন্ত্রাস থেকে, আমরা মুক্তি পেয়েছি কমিউনিস্টের অপশাসন থেকে, দলবাজি থেকে, আমরা স্বাধীনতা পেয়েছি। আর 2023-এর নির্বাচন হচ্ছে গত 5 বছরের যতটা করার প্রয়োজন ছিল সরকার সচেষ্টভাবে সেটা করেছে এবং আগামী 5 বছর হবে ত্রিপুরা রাজ্যের বুনিয়াদি, ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ নির্মাণের নির্বাচন। 25 বছরের একটা দীর্ঘ সময়, তারপরে আপনারা ইতি টানলেন 25 বছরের একটা বামফ্রন্ট সরকারে, তারপর 5 বছর ধরে আপনারা শাসন করছেন। আপনারা বিগত সময়ে অনেকবার বলেছেন মানুষকে আপনারা উন্নয়ন দিতে সক্ষম হয়েছে, তবে আপনার কি মতামত থাকবে এই বিষয়ে? বিগত দিনে যারা কমিউনিস্টের শাসন ছিল তারা ছিল বিশেষ করে একটা আঞ্চলিক দল এবং একটা দলের সরকার, জনতার সরকার সেটা ছিল না। ভারতীয় জনতা পার্টির যে সরকারটা চলছে সেটা আপনারা দিল্লিতে দেখছেন, গত 8.5 বছর 9 বছরের সরকার। এর আগে অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে সরকার ছিল। সেটা একটা এজেন্ডা নিয়ে, আমরা একটা ভিশন নিয়ে আমরা কাজ করছি। গত 8-9 বছরে যারা আমাদের শত্রুপক্ষ রয়েছে তারাও কিন্তু যদি আলাদা করে কথা বলেন, কখনো মোদিজি সরকার চলছে সেটা জনতার সরকার, গরিব মেহনতি মানুষের সরকার থেকে শুরু করে প্রত্যেকটা অংশের মানুষকে সেই সরকারটা অ্যাড্রেস করেছে। তো একটা ছোট্ট একটা বিষয় থাকে যে রুটি কাপড়া মকান, যে কোনো মানুষকে আপনি যখন জিজ্ঞেস করবেন, কমিউনিস্টের বন্ধুরা আগে বলতো যে রুটি কাপড়া মকান চাই, মকান আমরা দিয়েছি। রুটির জন্য 5 কেজি করে চালের ব্যবস্থা রয়েছে, কোনো সমস্যা রয়েছে সেই জায়গায় আমরা দিয়েছি। আর রুটি কাপড়া মকান, কাপড়ার জন্য আমাদের ডিবিটির মাধ্যমে যত কিছু দেওয়ার সেটা করছি। আমরা কৃষক সম্মান নিধি দিচ্ছি, উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন আমরা দিচ্ছি, স্বচ্ছ ভারতের শৌচালয় আমরা দিয়েছি, যেটা ঘর ত্রিপুরা রাজ্যে 3,63,000 মানুষকে লাখপতি করেছি আমরা। 3,63,000, 10 লাখ ফ্যামিলি রয়েছে ত্রিপুরা রাজ্যে। 3,63,000 পরিবারকে গত 4.5 বছরে, অনলি 4.5 ইয়ার্স আমরা লাখপতি করেছি। 1,66,666 টাকা এক একজনে ঘর নির্মাণ করেছে। সবচেয়ে আনন্দের বিষয়, গত 12 তারিখে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি যখন এসেছিলেন, লঙ্কামুড়া একটা প্রান্তিক গ্রাম এবং বর্ডার গ্রামে মাননীয় জেপি নাড্ডাজি প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা যে অর্থ মাননীয় প্রধানমন্ত্রী থেকে পেয়েছেন সেটার বাইরেও অর্থ লাগিয়ে সবাই ঘর করেছেন নিজের সামর্থ্য অনুযায়ী, এবং সেই ঘরের মধ্যে বসে আমাদের কোর কমিটির বৈঠক হয়েছে, সেটাই পরিবর্তন। আরো একটা বিষয় যেটা জানবো আপনার কাছ থেকে, 2018-তে রাজ্য রাজনীতি ইতিহাস সৃষ্টি করেছিলেন আপনারা। প্রথমবারের মতো বিজেপি জোট সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। এবার 2023-এ দাঁড়িয়ে আমরা যেটা দেখছি, রাজ্য রাজনীতিতে আরো একটি ইতিহাস সৃষ্টি হতে চলেছে বা হয়ে গেছে আমরা বলতে পারি। চিরপ্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট, এটাকে আপনারা কিভাবে দেখছেন? একটা আপনারা বা মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে দেখছি বামফ্রন্ট এবং কংগ্রেসের জোটটাকে তারা বামগ্রেস কিছু একটা বলা হচ্ছে। দেখুন, আমরা যারা ত্রিপুরা রাজ্যে রয়েছি 5 বছর, আমি ব্যক্তিগতভাবে 5 বছর 88 থেকে 93-এর একটা সরকার দেখেছি।
ত্রিপুরা রাজ্যের শুভবুদ্ধি সম্পূর্ণ কোনো ব্যক্তি এই ধরনের সরকার কখনো আর কামনা করে না। মানে যারা কংগ্রেসে যারা রয়েছে তারাও সেটা কামনা করেনি। তাছাড়া গত 25 বছরের যে সরকারটা রয়েছে সেই অপশাসন, সেই সন্ত্রাস থেকে আমরা মুক্তি পেয়েছি। ভারতবর্ষ তো আর ইংরেজ কখনো আসবে না, সেটা শত্রু বলবে না যে ভারতবর্ষে ইংরেজ কখনো, ভারতবর্ষে যেমন ইংরেজ কখনো আর আসবে না, ত্রিপুরা রাজ্যে বামপন্থ আর সিপিএম কখনো আসবে না, সেটা আমি বলতে পারি। আর গত 5 বছরের যে শাসনটা, সেই শাসনটাকে আমরা শাসন বলছি না, সেটাকে আমরা সুশাসন বলছি। জনগণের কাছে জনগণের অধিকারকে 100% কীভাবে পৌঁছে দেওয়া যায়, মানে হোম ডেলিভারি যেভাবে দেওয়া যায়। আমাদের কার্যকর্তারা গিয়ে বলছেন আপনার শৌচালয় নির্মাণ হবে, আপনি পেপার দেন। আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাবেন, আপনি পেপার দিন। আপনি জল জীবন মিশনে আপনার ঘরে বিনা পয়সা জল পৌঁছে দেবে মোদিজি, আপনি পেপার দিন। মানুষ বলছে অদ্ভুত বিষয়। বিগত দিনে নেতাদের বাড়ি গিয়ে, অনেকে তো সিপিএম করে না, তারা বাড়ি যাওয়ার প্রশ্নই ওঠে না। যারা সিপিএম করতো তারাই তো নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতেন, বসার পর্যন্ত জায়গা ছিল না, উপেক্ষা, অবহেলা। সেই জায়গা থেকে আজকে ভারতীয় জনতা পার্টির কি সরকার এসে রে ভাই ঘরে এসে বলে নিয়ে যাও। আর বিগত দিনে যারা রেশনে গেলে যে রেশন পেতেন না, আজকে রেশনের মানে দোকান যিনি পরিচালনা করেন উনি ফোন করে বলেন, আমি গ্রামে যখন যাই আমার মা মাসিদের সঙ্গে যখন কথা হয়, ওনারা বলছেন যে বিগত দিনে রেশনে গেলে চাল দেয়া হতো না, আর আজকের দিনে রেশন থেকে ফোন আসে আপনার রেশনটা নিয়ে যান, না হলে রেশনে আমার জায়গা হবে না, আগামী মাসের মালটা আমি তুলতে পারবো না। এই যে পরিবর্তনটা ত্রিপুরা রাজ্যের মানুষ কাছে থেকে সেটা দেখেছেন, প্রত্যেকটা মানুষ সেটার বেনিফিট নিয়েছেন। আমাদের সাধ্যমতো আমরা করেছি। 5 বছরের যে প্ল্যানিংটা ছিল, আমাদের রাষ্ট্রবাদী একটা দল, গোটা রাষ্ট্র নিয়ে আমরা চিন্তা করি। সেই রাষ্ট্রের যে পরিকাঠামো, সেই উত্তরণ নিয়ে আমরা রাজ্যকে সেই হিসাবে আমরা তৈরি করার চেষ্টা করেছি। লম্বা সময়ে কী কাজ করা যায়, শর্ট টার্মে কী কাজ করা যায়, সেই ভাগে ভাগ করে পরিকল্পনা পাবিক, উইদাউট এনি প্ল্যানিং আমাদের কোনো কাজ হয়নি। প্ল্যান মোতাবেক মাননীয় প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদীজির মার্গদর্শন রয়েছে, তার মধ্যে যে আমাদের অমিত ভাই স্যার মার্গদর্শন রয়েছে, এবং বিভিন্ন স্টেটের যারা আমার নর্থ ইস্টের যারা মুখ্যমন্ত্রী রয়েছে, সবাই মিলে সংযোগের মাধ্যমে, কারণ আমরা সবাই কারণ বিশ্বায়নের যুগ চলছে, G20 আমরা অধ্যক্ষতা করছি, সেই জায়গায় সবাই মিলে কিভাবে আমরা আমাদের স্টেটকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আপনি উন্নয়নের কথাও বলছিলেন, এবার আমি যদি বলি যে এই 5 বছরে কতটা উন্নয়ন মানুষকে দিতে পারলেন সেটা আপনার মুখে শুনেছি, কিন্তু আপনার কি কোথাও মনে হয় যে কোথাও খামতি রয়েছে বা আরেকটু কিছু জনগণের কাছে দেওয়া যেত, সেটা সময়ে হয়ে ওঠেনি বা সময় সাপেক্ষ ছিল না, এই বিষয়টাতে কি বলবেন? দেখুন, আমি যেটা বললাম যে আমরা একটা লাবড়া খিচুড়ি বলে না, লাবড়া তৈরি করে, একটা ঘ্যাট বলে, কেউ বলে লাবড়া, কেউ বলে পাঁচন। এটা সিপিএম যেটা চালিয়েছে সেটা পাঁচন লাবড়া খিচুড়ির একটা সরকার চালিয়েছে তারা। আমরা আমাদের মিশন ভিজন, আমাদের একবার ফোকাস নিয়ে আমরা কাজ করেছি। আমরা যেমন মানুষকে 5 কেজি করে চাল দিয়েছি, উজ্জ্বলা যোজনা গ্যাস দিয়েছি, স্বচ্ছ ভারতে শৌচালয় দিয়েছি, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দিয়েছি, কৃষক সম্মান নিধির 2.5 লাখ লোককে আমরা কৃষক সম্মান নিধি দিয়েছি। পাশাপাশি কৃষকদের উৎপাদিত ধান বিক্রি করার MSP, আমি একজন কৃষকের মেয়ে হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলছি, এর থেকে গর্বের বিষয় কৃষকদের জন্য আর কিচ্ছু হতে পারে না। আমাদের ধান বিক্রি করার মার্কেট আমরা পেয়েছি। 40 কেজিতে 1 মণ হয়, 300 থেকে 350 টাকা বিক্রি করার আমাদের কাছে মার্কেট ছিল না। কৃষকের কাছে জমি জম হয়ে দাঁড়িয়েছিল। 25টা বছর কৃষকদের দিয়ে আন্দোলন করিয়েছেন, কেন্দ্রীয় সরকারকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করতে হবে, নাইলে আন্দোলন চলবে। কিন্তু বিনা আন্দোলনে 2018 সালের ডিসেম্বর মাস থেকে আমাদের রাজ্যের কৃষকরা MSPর মাধ্যমে ধান বিক্রি শুরু করেছেন। আজকে 1 মণ ধান যেটা 300-350 টাকা বিক্রি হতো না, আজকে 816 টাকা বিক্রি হয়। 1 কুইন্টাল ধান যখন 700-800 টাকা বিক্রি হতো না, আজকে 1 কুইন্টাল ধান 2040 টাকা বিক্রি হয়। এর থেকে কৃষকের আনন্দের বেশি বিষয় আর কি হতে পারে? সেইগুলি আমরা যেমন করেছি, তেমনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের চাই। আমাদের একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, সেই ন্যাশনাল হাইওয়ের পাশাপাশি আরও 7টা ন্যাশনাল হাইওয়ে আমরা করেছি। তাছাড়া আজকে কোনো ন্যাশনাল হাইওয়ের কাজ কমপ্লিট হয়েছে, কোনোটা কাজ চলছে, হয়ে যাবে, যেটা লম্বা অবধি নিয়ে কাজ করে। আমরা প্ল্যান মাফিক কাজ করেছি, এবং আমাদের প্ল্যানে আমাদেরকে সহযোগিতা করার জন্য বিশ্ববরেণ্য নেতৃত্ব, মোদিজির মতো যে সমস্ত বিশ্ব আজকে ভারতকে সম্মান করে, তার কারণ হচ্ছে নেতৃত্বের জন্য সম্মান করছে। ভারত আগের জায়গায় রয়েছে, মানুষও আমরা আগে রয়েছি। শুধু নেতৃত্ব, লিডারশিপ পরিবর্তন হলে, ভিজন পরিবর্তন হলে, মিশন পরিবর্তন হলে দেশকে কিভাবে সম্মান জানায়,
আজকে আমাদের বিশেষ করে যুবকরা ভালো করে জানে, আমার মায়েরা বেশি করে জানে যে সমস্ত বিশ্ব আজকে ভারতবর্ষের নাম বললে সম্মানের সঙ্গে আমাদেরকে দেখে। আপনি ভিশনের কথা বলছিলেন, এই ভিশনের কথা আমরা শুনতে শুনতে একটা কথা মনে পড়ছিল যে ভিশন ডকুমেন্ট আপনাদের 2018 সালে এটা একটা মূল অস্ত্র ছিল বলা যায়। অনেকেরই অভিযোগ বা বিরোধীদের একটা অভিযোগ রয়েছে যে ভিশন ডকুমেন্ট সম্পূর্ণ করা হয়নি, 95% কমপ্লিট হয়নি। সেক্ষেত্রে এইবারে নির্বাচনে দাঁড়িয়ে আপনাদের মূল অস্ত্র কি থাকবে বা মানুষের কাছে আপনারা কি শুনিয়ে যাচ্ছেন? দেখুন, বিগত দিনে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসে বলুন সিপিএমে যারা ছিলেন তাদের ছিল একটা নির্বাচনী ইস্তেহার, তাদের এটা ছিল। তো নির্বাচনী ইস্তেহারে যা হতো তারা কখনো সেগুলি করতেন না। আমি বক্তৃতা তখন দিতাম আগে, তখন ফেজ ওয়াইজ বলে দিতাম সিপিএম এটা বলেছে, এটা করেনি, এটা বলেছে। তারা ভিশন এটাকে তারা পার্টি অফিসের আলমারিতে লক করে রাখতো, এটা ছিল তাদের কাজ। আমাদের ভিশন ডকুমেন্ট যেটা বললাম, আমরা লাবড়া খিচুড়ি সরকার চালাই না। যেভাবে আমরা গরিবদেরকে এভাবে রুটি কাপড়া মকানো আমরা চাই, আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও চাই, আমাদের রাজধানী এক্সপ্রেসও চাই, আমাদের শতাব্দী এক্সপ্রেসও চাই, আবার সাবরুম পর্যন্ত আমাদের রেল সম্প্রসারণও চাই, আবার আমরা জিরিবাম পর্যন্ত শতাব্দী ট্রেনও চাই, আবার আমাদের ডেন্টাল কলেজেরও যেমন প্রয়োজন, যেমন সায়েন্স সিটি করা, যেমন ডায়েট কলেজ করা, এগুলিও আমাদের রয়েছে। আমরা প্রত্যেকটা সেক্টরকে আলাদা করে স্পেসিফিক যে যে জায়গায় এবং যুবকদেরকে কর্মসংস্থানের বিষয়ে আমরা যেমন স্টার্ট আপে শুরু করা, স্টার্ট আপ আমরা করেছি। বিভিন্ন ছেলেমেয়েরা, যুবক যুবতীরা, ভাইয়েরা নতুন করে রোজগার সৃজন করে তাদেরকে রোজগার দেওয়ার যে কাজ, সেগুলি আমরা করেছি। আমি বলছি যে আমরা লাবড়া খিচুড়ি সরকার চালাইনি, আমরা স্পেসিফিক ডাইমেনশানে কীভাবে মানুষকে সুশাসন দেওয়া যায়, কিভাবে মানুষকে তার সমস্ত অধিকার পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। আর যারা বিরোধী দলরা বলছে তাদের এই কথাগুলি না বলাই উচিত, কারণ তারা হাসবে জনসাধারণ। কারণ 25 বছরে তাদের অপশাসন, তাদের সন্ত্রাস, এবং আপনারা যারা যে গ্রামে যান দেখবেন, শহরে সেটা কম করেছে, গ্রামে প্রত্যেকটা পরিবারকে মামলা দিয়ে জর্জরিত করে রেখেছে। আর যেটা বলছিলাম প্রথমে, ব্রাহ্মগ্রেস যারা, পাপাই শাহকে আমরা ভুলে যাইনি, দেবলদেবকে ভুলে যাইনি। আমি তাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমি রাজ্যকে প্রশ্ন করতে চাই, ত্রিপুরা রাজ্যের উদীয়মান দুজন যে রাজনেতা, হয়তো ত্রিপুরা রাজ্যের ইতিহাস আজকে অন্যভাবে লেখা হতো, আজকে এইভাবে লেখা হতো না। আর পরিমল সাহা, গৌতম দত্ত, আমি আর কারোর নাম বলবো না, দুজনের নামে বলবো, একজন কংগ্রেসের, একজন সিপিএমের। আজকে পরিমল শাহকে আমি আমার আইডলও আমি মনে করি। পরিমল শাহর মতো নেতৃত্বকে নৃশংসভাবে খুন করা হয়েছে, গৌতম দত্তের মতো নেতৃত্বকে নৃশংসভাবে দুই দলের খুন করা হয়েছে। তো এই যে খুনগুলি কেন হয়েছে, তাদেরকে জবাবগুলি দিতে হবে। ত্রিপুরা রাজ্যের হাজারো কার্যকর্তাকে খুন হয়েছে, হাজারো লাখো মায়েদের সম্মানহানি ওনারা করেছেন। কাকলি রায় থেকে শুরু করে কতটা বলবেন, আমি তখন কলেজে পড়তাম কংগ্রেসের সময়ে, আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও তো ছিলেন। আমরা সকাল থেকে সন্ধ্যে 4টার আগে আমাদের ঘরে যেতে হতো, এই ধরনের পরিস্থিতি ছিল। আর সিপিএমের সময়টা আপনারা সবাই দেখেছেন কী ধরনের শাসন ছিল। আমরা এই ধরনের, আমাদের স্পেসিফিক ফোকাস জনগণ, আমাদের ফোকাসে হচ্ছে জনগণ। আর সিপিএম কংগ্রেসের মধ্যে যারা আজকে এক জায়গায় হয়েছেন, তাদের জনগণ মেন ফোকাস না। জনগণের বাইরে তো যারা তাদের দল করে, কার্যকর্তাদেরকেও তারা ফ্রড করেছেন, কার্যকর্তাদের সঙ্গে তারা প্রতারণা করেছেন। যারা কংগ্রেসের নেতৃত্ব, গত 25টা বছর কার্যকর্তাদের সঙ্গে তারা প্রতারণা করেছেন। তারা কার্যকর্তারা তাদেরকে ছেড়ে কথা বলবেন না। আর যারা ভিশন ডকুমেন্ট বলছেন, আমাদের ভিশন ক্লিয়ার রয়েছে, সবকা সাথ সবকা বিকাশ, সবার বিশ্বাস, সবার প্রয়াস নিয়ে। এবং ত্রিপুরা রাজ্য থেকে, ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের ভৌগোলিক দিক থেকে প্রান্তিক একটা রাজ্য। গত 5 বছরে আমাদের রাজ্যের নাগরিকরা, যুবকরা, মহিলারা দেখিয়ে দিয়েছেন, জাতি জনজাতি প্রত্যেকটা অংশের মানুষ দেখিয়ে দিয়েছেন ত্রিপুরা রাজ্য থেকেও বিশ্বকে জয় করা যায়। সেই পটভূমি গত 5 বছরে আমরা তৈরি করতে পেরেছি। ত্রিপুরা রাজ্যের সাধারণ নাগরিকদের উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসা, আর তার মধ্যে আপনাদের যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, নিউ যে মিডিয়া রয়েছে, প্রত্যেকটা অংশের মানুষের যথেষ্ট ভূমিকা রয়েছে। আমাদের আপনাদের প্রত্যেকের ভূমিকা অনস্বীকার্য। আমি ব্যক্তিগতভাবে সেটা অস্বীকার করি না। এবং আমি সবসময় একটা কথা বলি, গত 5 বছরের সরকার আমরা পরিচালনা করছি, আমি শাসন বলি না, সেটাকে সুশাসন বলি। এবং যেটা
অনেক মানুষকে আমরা এখনো আইডেন্টিফাই করতে পারিনি, যারা আমাদেরকে অন্তরালে থেকে অনেক সহযোগিতা করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা আপনার মাধ্যমে জানাই, তাদের প্রতি আমার শ্রদ্ধা, তাদের প্রতি আমার সমর্পণ, তাদের প্রতি আমার বিনীত নিবেদন। বিগত 5 বছরে আপনারা কি পেয়েছেন কি পাননি, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার যে প্রাণের বস্তু, আপনার যে আশা আকাঙ্ক্ষা ছিল। কালকে একজন এসছে আমাকে, কুস্তা চাই না, আবার সরকারটা চাই, এভাবে বলছে। কুস্তা চাই না আমি, আবার সরকারটা চাই। এই যে আমার সরকারটা, আমার আমিত্ব, ওনারশিপ, প্রত্যেকটা মানুষ মনে করে সরকারটা আমার, সরকারটা আমি চালাই। এই যে বিষয়টা মোদিজির সরকারের, এটাই সবচেয়ে বড় মহত্ব। আর কংগ্রেস সিপিএম আমাদের ভিজন ডকুমেন্ট, তো তাদের কোনো ভিজনে নেই। তাদের ভিজন হচ্ছে মানে আমরা নিজেরাই চলবো, মানুষকে বেকুব বানাবো, মানুষকে বোকা বানিয়ে আমরা শাসন করব। আমরা চব্য চেষ্য লেজ্জ পেয়েও যেটাকে বলে, সেটা আমরা নিজেরা ভোগ করব। এই শাসন মাননীয় প্রধানমন্ত্রীজি সে শাসন পরিবর্তন করে দিয়েছেন। আজকে শাসনটা চলছে, জনতা যেটা চাইছে, একটা মানুষ যেটা কল্পনা করতো সেই কল্পনা অনুযায়ী স্বপ্নের সরকার চলছে। মানুষের স্বপ্নকে বাস্তবায়িত করা আমাদের প্রাথমিকতা, সেটা আমরা সেই জায়গায় রয়েছি। একেবারে দিদি, যে বিষয়টা জানবো, যেই রাজনীতিবিদরা একেবারে মাঠে ময়দানে নেমে কাজ করে, তাদের মধ্যে নিঃসন্দেহে আপনি একজন। আমরা দেখেছি বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত, শুধু রাজ্য নয়, বিগত দিনে আপনি উত্তর পূর্বাঞ্চল, এবার গোটা দেশ একটি গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলাচ্ছেন আপনি। সাধারণ মানুষের কাছে আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগেও, মানুষ কি চাইছে, সাধারণ মানুষের কাছে মূলত এবার কোন ইস্যুগুলি নিয়ে আপনারা যাবেন, কি মনে হয় আপনাদের? একটাই ইস্যু এখন হচ্ছে, সেটা হচ্ছে বিশ্বায়ন। যদি আপনি বলি, আমরা G20 সামিটের অধ্যক্ষতা করছি, আমাদের কাছে বিগ অপরচুনিটি এবং এমবিশন বলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেই সুযোগ আমরা পেয়েছি। সমস্ত বিশ্বের জন্য ভারত, এ হচ্ছে এজেন্ডা। তো আজকে এই বিশ্বায়ন, আজকে যারা যুবক আমার ভাই বোনরা রয়েছে আমার এই ওয়ার্ডের সঙ্গে, তারা সহমত হবেন এবং তাদের কাছ থেকে আমি এগুলি শিখি। তারা অনেক বেশি, আমি বলি আমাদের যে ছেলেমেয়েরা ইন্ডিগো চাইল্ড, তারা অনেক ব্রাইট, তারা এত বেশি নিজেদের থেকে সমাজ নিয়ে চিন্তা করেন এবং ভারতের ভবিষ্যৎ তাদের দ্বারা 2047 পর্যন্ত আজকের যে যুব সমাজ রয়েছে, তারাই ভারতবর্ষকে পৃথিবীর সর্বোচ্চ শিখরে পৌঁছে দেবেন। তো আজকে ত্রিপুরা রাজ্যের যে আগামী নির্বাচন, বিশ্বায়ন হচ্ছে সবচেয়ে একটা ছোট্ট শব্দ নয়, বিশাল বড় শব্দ। সেই শব্দটার সঙ্গে আমাদের যুবকদেরকে, আমাদের মায়েদেরকে, আমাদের কৃষকদেরকে সবাইকে তার সঙ্গে সংযোগ করে সমস্ত বিশ্বের যতটা ইনোভেটিভ সুযোগ সুবিধা রয়েছে সবটা আমার স্টেটকে শিল্পায়ন করা, আমাদের স্টেটের মধ্যে আইটি সেক্টরকে ঢেলে সাজানো, এডুকেশন হাব তৈরি করা। আমরা আগেই বলেছি এবং আমরা ফরেন্সিক ইউনিভার্সিটি আনতে পেরেছি। ট্রিপল আইটি ত্রিপুরা রাজ্যে হয়েছে, ত্রিপুরা রাজ্যে ল ইউনিভার্সিটি হয়েছে, ত্রিপুরা রাজ্যে 4টা ডায়েট কলেজ আমরা করেছি এবং আরও অনেক কলেজ ইউনিভার্সিটি, আমরা ডেন্টাল কলেজ আমরা করেছি। আমাদের স্বপ্ন রয়েছে একটা এডুকেশন, তো এভাবে আমরা আমরা হেলথ বিষয়ে, যে হেলথের বিষয়ে আরও বেশি আমাদের ফোকাস রয়েছে। ডেন্টাল কলেজ হয়েছে, আমরা চাইছি আমরা এইমসের ধাঁচে একটা হসপিটাল করার, আশা করছি সেটা আমরা করতে পারবো। একেবারে আপনার কথার সূত্র ধরেই বলবো যে কোনো জাতির পক্ষে তার অগ্রগতির আমরা যদি দেখি, শিক্ষা এবং স্বাস্থ্য হচ্ছে মূল সোপান। এবার কি 2023-এ আপনাদের যে ভিশন ডকুমেন্ট থাকবে বা আপনাদের যা চিন্তাধারা রয়েছে, সেখানে কি এই বিষয়গুলি আরও একটু প্রাধান্য পাবে? দেখুন, শিক্ষার দিক থেকে ত্রিপুরা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এবং ভারতবর্ষ অন্যান্য স্টেট যেটা করতে পারেনি সেই কাজগুলি আমাদের রাজ্য মাননীয় শিক্ষামন্ত্রীজি এবং মুখ্যমন্ত্রীজির লিডারশিপে শিক্ষার ক্ষেত্রে আমরা অনেকে অনেক কথা বলবে, কিন্তু স্পেসিফিক যদি আপনারা দেখেন এনসিইআরটির যে সিলেবাস সেটা আমরা করতে পেরেছি এবং সেটা আমাদের রাজ্যের জন্য একটা বিশাল অপরচুনিটি। এবং যেটা সিবিএসই বোর্ড আজকে 125টা বিদ্যাজ্যোতি স্কুল, সেটা আমাদের জন্য বড় পাওনা রয়েছে। আমাদের বিভিন্ন পিপিপি মডেলের কিছু কলেজ আমরা করতে পেরেছি। শিক্ষার ক্ষেত্রে আমাদের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এবং শিক্ষায় আমরা যেটা করার ছিল আমরা অনেকটা করতে পেরেছি এবং আগামী দিন যেমন টেটের মাধ্যমে রোজগার ব্যবস্থা হয়েছে এবং শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ হচ্ছে, আরও বেশি আমরা করব। এবং হেলথের ক্ষেত্রে আজকের জিবি হসপিটাল আর বিগত দিনের বিল্ডিং, সেই ডাক্তারও তারা রয়েছে, কিন্তু অনেকটা ডেভেলপ হয়েছে। আপনি গত মাসে একটা পেশেন্ট এসছে আমার কাছে,
ও হায়দ্রাবাদে গেছে ক্যান্সার ট্রিটমেন্ট করার জন্য। উনি এসে আমাকে বলছেন যে আমাকে হায়দ্রাবাদের ডাক্তাররা বলছে জিবি হসপিটালে, যে ত্রিপুরা রাজ্যে যে হসপিটালটা রয়েছে ক্যান্সার হসপিটাল, আপনার বোম্বে দিল্লিতে আসার প্রয়োজন নেই, সেই হসপিটালে ভালো আপনার ট্রিটমেন্ট হয়। তো সেই বিষয়টা আমরা করতে পেরেছি। তো আমাদের মধ্যে যে একটা প্রবণতা রয়েছে, কমিউনিস্টে একটা প্রবণতা আমাদের মধ্যে তৈরি করে দিয়েছে যে আমরা আসলে ছোট, আমরা কিছু করতে পারি না, সেই প্রবণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। 2018 সালে আমরা একটা স্লোগান দিয়েছিলাম, যেটা আমি সবসময় বলতাম, এখনো বলি, সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের সত্তার পরিবর্তন। আজকে আমাদের সত্তা পরিবর্তন হয়েছে, আজকে আমাদেরকে সমাজটাকে পরিবর্তন করতে হবে। সমাজটাকে কেন পরিবর্তন করতে হবে? মানে আমাদের কিছু হয়েছে তো বাইরে যেতে হবে না, আমাদের স্টেটে সেটা সম্পূর্ণ ব্যবস্থা আমরা রেখেছি। সেটার মধ্যে আমাদেরকে অভিযোজিত হতে হবে। অনেক লম্বা 25 বছর 50 বছর ধরে যে একটা অভিযোজন আমাদের হচ্ছে, সিপিএম এর সরকারটা 35 বছর, কংগ্রেসের 5 বছর, 40 বছর তো আমি নিজেই দেখেছি। 40 বছরের শাসনটাকে আমি কাছে থেকে দেখেছি। তো আমার যে প্রবণতা তৈরি হয়েছে বাইরে যাওয়ার, প্রবণতা তৈরি হচ্ছে পার্টি অফিসে যাওয়ার, প্রবণতা তৈরি হয়েছে আমাদের স্লোগান না দিলে আমি কিচ্ছু পাবো না, প্রবণতা তৈরি করে দিয়েছে আমি যে পার্টি করব, পার্টির বাইরে অন্য লোকদেরকে কিচ্ছু দেব না, এই যে সমাজ পরিবর্তন আমাদেরকে করতে হবে। গত 5 বছর সেটার উপরে একদিনে তো সেটা হবে না। তার জন্য ভিজন ডকুমেন্ট সম্বন্ধে তারা বুঝতে পারছেন না। তো আমরা অনেকটা করতে পেরেছি। আজকের যুবকরা নিজেরা স্টার্ট আপ করছেন। আজকের আমার মায়েরা যে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে নিজেরা আজীবিকা মিশনের মাধ্যমে রোজগারি হচ্ছেন। 4 বছরে 4.5 বছরে 40,000 সেলফ হেল্প গ্রুপ, আর 25 বছরে 4,000 সেলফ হেল্প গ্রুপ, এবং কত লক্ষ হাজার মানে কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। সেলফ হেল্প গ্রুপের যে ডেটা খুঁজে বের করুন, দেখতে পাবেন ত্রিপুরাতে সবচেয়ে বেশি টাকা আত্মসাৎ করেছে। 5 বছর আগে যে সরকারটা ছিল, সরকারের নেতাদের কি কাজ ছিল? কোনো ব্যাংকে যাবে, নেতা হচ্ছে গ্যারান্টার, ব্যাংক আপনি লোন দেবেন, আমার কর্মী নিয়ে গেছে, লোন ফেরত দেবেন, আমি গ্যারান্টার। আর এখন কি হচ্ছে? প্রথমিক ব্যাংকে যাবে, বিজেপির কোনো লিডারশিপ ব্যাংকে যাবে, বলবে আমার এই ছেলেটাকে, সমাজের যে কোনো একটা ছেলেকে নিয়ে যাবে, মায়েদেরকে বলবে আপনি তাকে লোন দেবেন, আমি গ্যারান্টার, সে লোনটা পেমেন্ট করবে। এটা হচ্ছে সত্তার সঙ্গে সমাজ পরিবর্তন। সমাজ পরিবর্তনটা আমাদের করতে হবে। বিশাল একটা রোগ এ সমাজে হয়েছে, বিশাল একটা রোগ সিপিএম আমাদেরকে দিয়েছে, কংগ্রেস আমাদেরকে দিয়েছে। সন্ত্রাস, মানুষের মধ্যে হানাহানি, মানুষের মধ্যে ভেদাভেদ, দলবাজি, সেই জায়গা থেকে 5 বছরে আপনি তুলে আনতে পারবেন না। তারপর আমি আমার রাজ্যের মানুষকে, বিশেষ করে আমার যুব সমাজকে, মায়েদেরকে, কৃষকদেরকে আমি ধন্যবাদ জানাই যারা রয়েছেন, যে আপনারা অনেকটা বেরিয়ে আসার কাজ আপনারা করেছেন। আজকে যারা সিপিএম করছে তারা কৃষক সম্মান নিধি পাচ্ছে, আমরা কৃষককে দিচ্ছি, সিপিএম কংগ্রেসকে বেছে বেছে আমরা দিচ্ছি না। এটাই তো পরিবর্তন করে দিয়েছেন মোদিজি। যে নতুন পুরনো যারা রাজনীতির ব্যবসায়ী না, তারা নতুন এই রাজনীতিটা তারা অ্যাডপ্ট করতে পারবে না। অভিযোজিত হওয়া তাদের দ্বারা সম্ভব নয়। তারা চিরাচরিত রাজনীতি, টিপিক্যাল পলিটিশিয়ান ছিলেন, তারা সমাজের জন্য কাজ করেননি, তারা সমাজকে ধোঁকা দিয়ে নিজের জন্য কাজ করেছেন। আর বর্তমানের যে রাজনীতিটা, সেটা হচ্ছে আমাদের সমাজের যুবকরা যে স্বপ্নটা দেখতেন যে আমরা সবার জন্য কাজ করব, নতুন ভারতবর্ষ, নতুন ত্রিপুরা নির্মাণ করব, মাননীয় প্রধানমন্ত্রীজি সে নতুন ভারতবর্ষ, নতুন ত্রিপুরা নির্মাণ করার আমাদেরকে একটা ভিজন উনি দিয়েছেন। ওই ভিজনের ডায়াসে ফেলে আমরা কাজ করছি। তার জন্য সিপিএম কংগ্রেস আমাদের ভিজন ডকুমেন্টস তারা বুঝবে না। দিদি, এবার বরং চলুন আমরা একটু বসে কথা বলি। শেষাদ্রি, চলো বাকিটা আমরা বসেই কথা বলি, কারণ একেবারে রাজ্য রাজনীতির যখন পারদ চড়ছে তখন দিদিরাও ব্যস্ত হাঁটাহাঁটিতে, সমস্ত কিছুতে, বাকিটা বরং আমরা বসেই বলি। যাবো শেষাদ্রি তোমার কাছে এবার। অবশ্যই। এবার আমরা শুনলাম যে আপনি উন্নয়নের জন্য কি কি করেছেন, বা 5 বছরের সরকার জনগণকে কি দিতে পেরেছে। এবার যদি আমি রাজনৈতিক আবহে আসি, বা এই মুহূর্তে যেখানে ভোট আসছে, বা 16 তারিখ সেই গণতন্ত্রের সব থেকে বড় উৎসব ভোট, এবং কংগ্রেস তার আলাদা আলাদা করে বিরোধী
ওকে ডক্টর। কি হলো, এত টেনসড কেন? কিছু না, বাবার ওষুধ, মেডিকেল টেস্ট সব মিলিয়ে মেডিকেল এক্সপেন্সেস যা বাড়ছে তাতে মনে হয় স্যালারির পুরোটাই এতেই বেরিয়ে যাবে। শুধু স্মার্টফোন ব্যবহার করলে কিন্তু স্মার্ট হওয়া যায় না। একটু স্মার্ট হও, একে কাজে লাগাও। www.hereby.in এখানে নিজের প্রেসক্রিপশনটা আপলোড করো। তাতে কি হবে? তাতে যে কোনো ব্র্যান্ডের জেনুইন ওষুধ এবং দেশের যে কোনো নামি দামি ডায়াগনস্টিক্স